ইরানের মিলিটারি পাওয়ার নিয়ে তো অনেক কথাই শোনা যায়, কিন্তু তাদের আসল স্ট্র্যাটেজিটা কি? চলুন এই বিশ্লেষণে একটু গভীরে গিয়ে দেখি কিভাবে আপাতদৃষ্টিতে একটি দুর্বল দেশ শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে টিকে থাকার জন্য এক অভিনব রণকৌশল তৈরি করেছে। ব্যাপারটা কিন্তু শুধু ইরানের জন্য সত্যি না। আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে যে কোনো দেশের জন্যই এটা একটা বড় প্রশ্ন। যখন আপনার প্রতিপক্ষের টেকনোলজি আর অর্থনীতি দুটোই আপনার চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী, তখন টিকে থাকার উপায়টা কী? আর এই একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা থেকেই কিন্তু ইরানের পুরো মিলিটারি ডক্ট্রিনটা দাঁড়িয়েছে। সাধারণত যুদ্ধে আমরা দুটো জিনিস দেখি, কার অস্ত্রের জোর বেশি আর কার সৈন্যদের মনোবল বেশি। কিন্তু ইরান এখানে একটা তৃতীয় এবং বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাত্রা যোগ করেছে, আর সেটা হলো টিকে থাকার ক্ষমতা বা সার্ভাইভ্যালিটি, মানে প্রথম এবং সবচেয়ে বিধ্বংসী আক্রমণটা সহ্য করে পাল্টা লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা। ব্যাপারটাকে একটা বক্সিং ম্যাচের সাথে তুলনা করা যায় ধরুন। আসল লক্ষ্যটা শুধু প্রতিপক্ষকে নকআউট করা নয়, বরং প্রতিপক্ষের সবচেয়ে জোরদার ঘুষিটা খেয়েও রিংয়ে দাঁড়িয়ে থাকা এবং লড়াইটা চালিয়ে যাওয়া। ইরানের জন্য টিকে থাকাটাই হলো প্রথম জয়। তো এই যে টিকে থাকার আইডিয়াটা, এটাকে বাস্তবে রূপ দিতে ইরান এক বিশাল প্ল্যান করেছে। আর সেই প্ল্যানের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কিন্তু লুকিয়ে আছে মাটির নিচে। একদম মাটির নিচে যেন একটা আলাদা জগৎ তৈরি করে ফেলেছে তারা। সুরক্ষিত মিসাইল সাইলো, গোপন বাংকার আর মাইলের পর মাইল লম্বা টানেল নেটওয়ার্ক। এর একটাই উদ্দেশ্য, প্রতিপক্ষের এয়ার অ্যাট্যাক বা ফার্স্ট স্ট্রাইককে পুরোপুরি ব্যর্থ করে দেওয়া, যাতে তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো একদম অক্ষত থাকে। আর ভাববেন না যে এটা বহু পুরনো বা খুব ধীরে চলা কোনো পরিকল্পনা। সূত্র অনুযায়ী বিশেষ করে গত 7 মাসে অবিশ্বাস্য গতিতে এই আন্ডারগ্রাউন্ড সাম্রাজ্যকে আরও বড় আর শক্তিশালী করা হয়েছে। এ থেকেই কিন্তু বোঝা যায় যে ইরান একটা সম্ভাব্য কনফ্লিক্টের জন্য কতটা দ্রুত নিজেদের তৈরি করছে। আচ্ছা, টিকে থাকার প্রস্তুতি তো হলো, কিন্তু অ্যাট্যাক করার কৌশলটা কি? এখানেই ইরানের রণনীতির দ্বিতীয় এবং সবচেয়ে চতুর্দিকটা সামনে আসে। এটা হলো একটা ইকোনমিক ওয়ার অফ অ্যাট্রিশন, মানে অর্থনৈতিক ক্ষয় যুদ্ধ, যেখানে যুদ্ধটা শুধু অস্ত্রের নয়, অর্থেরও। এখানে আক্রমণ আর ডিফেন্সের খরচের মধ্যে তফাৎটা দেখুন, আকাশ আর পাতাল। ইরানের একটা সস্তা ড্রোন বা মিসাইল, যার দাম হয়তো কয়েকশো ডলার, সেটাকে আটকাতে প্রতিপক্ষকে ব্যবহার করতে হচ্ছে মিলিয়ন ডলার দামের বেশ কয়েকটা ইন্টারসেপ্টর। এটা পুরোপুরি একটা অসম অর্থনৈতিক যুদ্ধ। এই খরচের পার্থক্যটা এতটাই বেশি যে একটা লম্বা সময়ের যুদ্ধে এটা চালিয়ে যাওয়া প্রতিপক্ষের জন্য প্রায় অসম্ভব। প্রত্যেকটা মিসাইল আটকানোর সাথে সাথে তাদের মিলিয়ন মিলিয়ন ডলার পুড়তে থাকে, যা তাদের অর্থনীতি আর যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতার ওপর কি প্রচণ্ড চাপ তৈরি করে ভাবুন। তার মানে ইরানের আসল লক্ষ্য শুধু কিছু টার্গেটে হিট করা না, বরং প্রতিপক্ষকে এমন একটা অর্থনৈতিক ফাঁদে ফেলা যেখানে তাদের সবচেয়ে বড় শক্তি, মানে টাকা, সেটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। তাদের দামি ইন্টারসেপ্টরের ভাণ্ডার খালি করে দেওয়াই এই কৌশলের মূল চাল। টিকে থাকার অর্থনৈতিক চাপের পাশাপাশি ইরানের কৌশলের তৃতীয় স্তম্ভটা কিন্তু সরাসরি মনস্তত্ত্বের ওপর আঘাত হানে। এখানে টার্গেট শুধু ডিফেন্স সিস্টেমকে ভেদ করা নয়, বরং ওই যে একটা ধারণা আছে না যে ওদের হারানো অসম্ভব, সেই ধারণাটাকেই ভেঙে দেওয়া। প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকে কিন্তু বিশ্বের অন্যতম সেরা বলে ধরা হয়। থার্ড, অ্যারো 3, ডেভিড স্লিং আর আয়রন ডোম, এই চারটে স্তরের দুর্ভেদ্য দেয়াল ভেদ করে টার্গেটে পৌঁছানো এক কথায় অসম্ভবই মনে করা হতো। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে এই দুর্ভেদ্য ডিফেন্স ভেদ করে প্রায় 15% মিসাইল কিন্তু ঠিকই নিজেদের টার্গেটে পৌঁছে গিয়েছিল। এখন সংখ্যাটা হয়তো শুনতে খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু এর সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ছিল অনেক। একজন প্রত্যক্ষদর্শী যেমনটা বলছিলেন, কয়েক দশক ধরে যারা শুধু আক্রমণ করে এসেছে, তাদের ওপর যখন প্রথমবার এইভাবে আক্রমণ হল, তার মনস্তাত্ত্বিক প্রভাব ছিল ব্যাপক। দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ হওয়ার দৃশ্য সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি করেছিল, তা আগে কখনো দেখা যায়নি। এই সফল অ্যাটাকের ফলাফল ছিল কিন্তু অনেক গভীর। দেশের নেতৃত্ব বাংকারে আশ্রয় নিতে বাধ্য হল, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল, এমনকি দৈনন্দিন জীবনযাত্রাও থমকে গেল। এটা শুধু একটা মিলিটারি অ্যাটাক ছিল না, এটা ছিল সাইকোলজিক্যাল যুদ্ধের একটা বড় জয়। কিন্তু ইরানের কৌশল এখানেই থেমে নেই। সময়ের সাথে সাথে এটা আরও অনেক বেশি চতুর, জটিল আর আনপ্রেডিক্টেবল হয়ে উঠেছে। প্রতিপক্ষকে ধোঁকা দেওয়ার জন্য তারা তাদের আক্রমণের পদ্ধতিতে নাটকীয় পরিবর্তন এনেছে। আগে তাদের অ্যাটাকের ধরনটা অনেকটাই প্রেডিক্টেবল ছিল।
যেমন প্রথমে কম শক্তিশালী মিসাইল পাঠিয়ে ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখা আর তারপর আসল উন্নত মিসাইল দিয়ে আঘাত করা। কিন্তু এখন তারা পুরো খেলাটাই পাল্টে দিয়েছে। সব ধরনের অস্ত্র, কম গতি ড্রোন, ক্রুজ মিসাইল আর খুব দ্রুতগতির ব্যালিস্টিক মিসাইল সব একসাথে পাঠানো হচ্ছে। এই নতুন মিক্স অ্যান্ড ম্যাচ কৌশলের একটাই উদ্দেশ্য, প্রতিপক্ষের ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি কনফিউজড করে দেওয়া, যাতে ধেয়ে আসা শত শত অস্ত্রের মধ্যে কোনটা সবচেয়ে খতরনাক আর কোনটাকে আগে আটকানো দরকার সেটা বোঝার আগেই যেন আসল আঘাতটা হানা যায়। তো ইরানের এই পুরো রণকৌশলটা যুদ্ধ নিয়ে আমাদের পুরনো ভাবনাগুলোকে একটা বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। আধুনিক যুগে যুদ্ধ জেতার জন্য কি অত্যাধুনিক অস্ত্রের চেয়েও প্রতিপক্ষের আঘাত সহ্য করে টিকে থাকার ক্ষমতা আর যুদ্ধ চালিয়ে যাওয়ার মানসিকতাই বেশি গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তরই হয়তো ঠিক করে দেবে যে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র ঠিক কোন দিকে এগোবে।